ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমানকে রাজস্ব বিভাগ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাকে সরিয়ে দেওয়া হয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও। মতিউর রহমান আর সোনালী ব্যাংকের বোর্ড বৈঠকে যোগ দেবেন না বলে জানিয়েছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। এদিকে তার অস্বাভাবিক সম্পদ নিয়ে তদন্তে নেমেছে দুদক। দর্শক, আরও বিস্তারিত তথ্য রয়েছে সহকর্মী সুশান্ত সিনহার কাছে। বিলাসবহুল গাড়ি বাড়ি, রিসোর্ট, কারখানা, শেয়ার বাজারে শত কোটি টাকার বিনিয়োগ, এমনকি বিদেশেও সম্পদ কি নেই তার। এসব সম্পদের মালিক রাজস্ব বিভাগের সদস্য মতিউর রহমান। ছেলের ছাগলকাণ্ড থেকে শুরু, তারপর বেরিয়ে আসে মতিউরের বিশাল সম্পদের তথ্য। এই অভিযোগে সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে তাকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়, এই আস্থা নষ্ট হয়ে যাচ্ছে সর্বপর্যায়ে। এইটাকে আপনি উদ্ধার করবেন কীভাবে? ইনভেস্টমেন্ট না হয় এই বছর কমলা, আগামী বছর বাড়বে, এরকম চলতেই থাকবে, তাই না? আপনি আস্থাটা ফিরিয়ে আনবেন কীভাবে? যেভাবে মানুষের কাছে এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে যখন সব কিছু যখন হাজির হয় একজনের কাছে, সেটা একটা হতাশাজনক অবস্থা ছাড়া আর কিছুই দেখে। 2022 সালের 1 ফেব্রুয়ারি মতিউর রহমানকে রহস্যজনকভাবে সোনালী ব্যাংকের পরিচালক করা হয়। 3 বছরের জন্য পরিচালক পদে তার নিয়োগের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন শেখ মোহাম্মদ সলিমুল্লাহ এবং অর্থ সচিব ছিলেন বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিকেলে মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনার কথা জানান ব্যাংকটির চেয়ারম্যান। উনি সরকারের প্রতিনিধি ছিলেন, সরকারের কাছ থেকে নির্দেশনা এসছে উনি আর আমাদের বোর্ডে উপস্থিত হবেন না, উনি আর বোর্ডের মিটিংয়ে আসবেন না, এই সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়েছে। বোর্ডকে ইনফর্ম করা হয়েছে যে সরকার থেকে জানানো হয়েছে যে উনি আর আমাদের বোর্ডে আসবেন না। এদিকে মতিউরের সম্পদের খোঁজে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন। 4টি বিষয় যে আগে আপনারা বলছেন তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল, সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন। তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে। এসব বিষয়ে মন্তব্য জানতে মতিউর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি। সুশান্ত সিনহা, 71, ঢাকা। ছাগল কাণ্ডের পর ছেলেকে অস্বীকার করে বিব্রতকর পরিস্থিতিতে পড়া এনবিআর কর্মকর্তা মতিউর রহমান গা ঢাকা দিয়েছেন। মতিউরের ঘনিষ্ঠ কাস্টমস কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, গণমাধ্যমে এরকম বিভিন্ন খবর আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও, যে আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি ভারতে পালিয়ে গেছেন। এদিকে দুদকের অনুসন্ধানের মধ্যে 4 মে দেশ ছাড়েন বেনজির। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়েরও খোঁজ নেই। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে ধরা পড়েছে প্রশান্ত কুমার হালদার, অর্থাৎ পিকে হালদার বলে যিনি পরিচিত। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাদের দেশ ত্যাগে সহযোগিতা করেছে। প্রশ্ন উঠছে, দুদক, গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ বিভিন্ন সংস্থাকে ফাঁকি দিয়ে কিভাবে এই আলোচিত ব্যক্তিরা বিদেশে চলে গেলেন, নাকি তাঁদের বিদেশ চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, এবং এখনও চলছে লোক দেখানো অনুসন্ধান ও আইনি ব্যবস্থা। দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান, রয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এবং আমাদের সহকর্মী 71-এর বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা। আলোচনাটা অবশ্যই সুশান্ত সিনহাকে দিয়ে শুরু করতে চাই, কারণ নিশ্চয়ই সুশান্তর কাছে সব শেষ আপডেটটি রয়েছে। সুশান্ত, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য অনলাইন গণমাধ্যমকে আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে মতিউর রহমান দেশ ছেড়ে দেশের বাইরে চলে গেছেন। নানা রকম তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য মাধ্যমগুলোতে। সত্যতা কতটুকু, বা আমরা যারা মেইন স্ট্রিম মিডিয়া, ঠিক দর্শক কেন বা পাঠক কেন আমাদের উপর ভরসা রাখবে, সেই সত্যটুকু জানতে চাই। জি, ধন্যবাদ। প্রথমেই বলে রাখি যে এই সত্যটা জানানোর দায়িত্বটা আমাদের যতটুকু আছে, তার চেয়ে বড় দায়িত্ব কিন্তু সরকারি যে সংস্থাগুলো আছে তাদের। কারণ ইমিগ্রেশনে যখন আপনি বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিলেন, তারপরে সেটা ইমিগ্রেশনে বাস্তবায়ন করা, এই তথ্যটাকে সরকারের উচিত। এখানে যেহেতু দুদকের আইনজীবী আছেন, তারা এই বিষয়টা ভালো জানবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে যে একটা মানুষ কিন্তু কখনোই বড় কোনো খুনি হয়ে উঠতে পারে না। ছোট ছোট খুন খারাপি করতে করতে সে হাত পাকিয়ে কিন্তু সে একটা বড় খুনিতে পরিণত হয়, মাফিয়াতে পরিণত হয়। এই মতিউর রহমানের ক্ষেত্রেও কিন্তু সেই ঘটনাটি ঘটেছে। যে দেখেন, দুদকের আইনজীবী এখানে আছেন, আমি তাকে শ্রদ্ধা রেখেই বলতে চাই যে দুদক ইতিপূর্বে 4টা তদন্ত করেছে, কোনো তদন্তেই কোনো কিছু পায়নি। তাকে ব্ল্যাঙ্ক সার্টিফিকেট দিয়েছে যে তিনি দুর্নীতিমুক্ত। এইটি কিন্তু প্রকাশ্যে বলছেন বলেই কিন্তু তিনি পরবর্তীতে এত টাকার সম্পদ করেছে। তাহলে আজ কি বলবে দুদক? এখানে একটি জিনিস বলে রাখি, যে আমরা সাংবাদিকরা হচ্ছে যে কোনো বিচারের ক্ষেত্রে, যখন দুদকের আইনজীবী বা দুদকের সচিব কিন্তু খুব
নির্দ্বিধায় বলে গেলেন যে আগের 4টাতে তাকে দুর্নীতি পাওয়া যায়নি বলে পরের আগামীগুলোতে দুর্নীতি পাওয়া যাবে না, বিচার হবে না, তা তো না। কিন্তু তাদের কিন্তু এর মধ্যে কোনো জবাবদিহিতার বা বিচারের কোনো জায়গা থাকছে না। একইভাবে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু যদি বলা হয় যে ইমিগ্রেশনে চলে গেল কি করে, ইমিগ্রেশন পুলিশ বা সংস্থা ওর ঘাড়ে দোষ চাপাবে। কিন্তু আমরা সাংবাদিকরা যদি ছোটখাটো একটি ভুলভাল করি বা কোনো একটা বিষয়ে আমাদের কিন্তু ত্রুটি রাখার কিন্তু সুযোগ নেই। যেমন ধরেন সুশান্ত, সেটি দীর্ঘ আলাপের জায়গা। আমি একেবারে তিনজন অতিথি ছোট ছোট করে উত্তর নিতে চাই সুশান্ত। হ্যাঁ, ছোট্ট করে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দিক থেকে যেটি করতে হয়, সমস্ত কিছু কিন্তু আমাদের তথ্য উপাত্ত তুলে ধরে আমরা কিন্তু গণমাধ্যমে প্রকাশ করছি, এবং সেই জায়গায় কিন্তু আমাদের দিক থেকে কোনো কিছু লুপহোলস রাখার সুযোগ নেই। সেই জন্যই বলছি যে আমরা যতই বলি না কেন দেশ ছেড়ে চলে গেছে, এটিকে সত্যতা যাচাই করার জন্য দায়িত্ব যে সরকারি সংস্থাগুলোকে, তাদেরকে এগিয়ে আসতে হবে। এটি সাংবাদিকের চাইতে তাদের দায়িত্বটাই অনেক বেশি। যেহেতু আপনি দুদকের দিকেই সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করালেন, আমাদের সাথে রয়েছেন দুদকের আইনজীবী রয়েছেন আমাদের সাথে, কিন্তু তার আগে আমরা আরেকবার আমাদের সাথে যুক্ত করতে পারিনি এখন, আশা করছি তিনি কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক জনাব আব্দুল মান্নান। আব্দুল মান্নান, আপনার কাছে একটু আসতে চাই। সুশান্ত যেই কথাটি বলল যে আসলে এই বিচার বিশ্লেষণ অভিযোগ এগুলো দেখতে দেখতেই আসলে সময় পার হচ্ছে, এই ধরনের একটি অভিযোগ পাওয়া যায়। কি করে প্রশাসনে থাকা অবস্থায় প্রশাসনের একজন কর্মকর্তা এতটা ক্ষমতাবান হয়ে ওঠেন? আপনাকে ধন্যবাদ। একই সাথে যারা অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি বলে যে এক মতিয়রের ছাগল সারা বাংলাদেশকে পাগল করে দিচ্ছে, মিডিয়ায় তো পটেই। এখন আমরা কদিন বেনজির চর্চা করলাম, তার আগে ওই একজন এমপি ভারতে খুন হয়েছে কিনা এখনো কনক্লুসিভ কোনো এভিডেন্স নাই, তাকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তারপরে বেনজিরকে নিয়ে তোলপাড় শুরু হলো, এখন মতিয়র বিষয়টা এসছে, আর কদিন পরে হয়তো আরেক মতিয়র আসবে। প্রথমে আমি বলেন, এই মতিয়র বলেন আর বেনজির বলেন, ওদেরকে দিয়ে কিন্তু পুরো সবকিছুকে বিচার করা যাবে। একজন দুষ্ট মতিয়রের পিছনে অনেক ভালো মতিয়র আছে, একজন বেনজিরের পিছনে অনেক ভালো বেনজিরও আছে, তাদেরকেও আমাদেরকে মনে রাখতে হবে। একজন মতিয়র, যেটা সুশান্ত বলেছে, একজন মতিয়র কিন্তু একদিনও হয় নাই, একজন বেনজিরও একদিন, অনেক দীর্ঘ সময় ধরে হয়েছে। যাকে নিয়ে আমরা কথা বলছি মতিয়র, তার সম্পর্কে কদিন আগে এনবিআর এর সাবেক চেয়ারম্যান অত্যন্ত স্পষ্ট ভাষায়, বদিউর রহমান স্পষ্ট ভাষায় একটা টিভি চ্যানেলে মতিয়রের অতীত কাহিনী বলছিল। তাকে ট্রান্সফার না করার জন্য কারা কারা তাকে তদবির করেছিলেন সেই জিনিসগুলো এসেছিল। তার মধ্যে ছিল অনেক বাঘা ভাগা লোক 1-11 সময়, তবে সব সর্বশেষ ছিল 1-11 অন্যতম কুশীলব জেনারেল এমইউ আহমেদ, মইনু আহমেদ। এবং তিনি বলেছিলেন মতিয়র এতই শক্তিশালী ছিল, তিনি সাবেক 2 অর্থমন্ত্রীর বেডরুম পর্যন্ত তার প্রবেশ অধিকার ছিল। আমরা সেই মতিয়র একদিনে মতিয়র হয় নাই। তিনি একদিনে মতিয়র হননি ঠিক, কিন্তু এরপরেও তো আসলে এইটা হচ্ছে সময় পার হয়েছে, এরপরে আসলে কতটা ব্যবস্থা নেওয়া গেল, বিশেষ করে আমি বলেই শেষ করি। ব্যবস্থা, এখানে খুরশিদ আলম সাহেব আছেন, আমি অত্যন্ত আমার প্রিয় মানুষ, উনি অনেক কষ্ট করেন, কিন্তু দিন শেষে দেখা যায় উনি ওনার কষ্টই করবেন, উনি কেন ওনার পেশা এটা, কিন্তু দিন শেষে মতিয়রের কিছু হবে না, বেনজিরের কিছু হবে, সেটা আমি মনে করি। এই যে দেশ ছেড়ে চলে যায় বা গিয়েছে বলে বলছে, আরে আমি একজন আব্দুল মান্নান, সাপোজ একজন মাস্টার মানুষ, যতবারই আমি বিদেশে যাই ইমিগ্রেশন আমাকে 10 ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়, কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কবে আসবেন, এইসব উত্তর দিতে হয়। তো বেনজিরে কিভাবে বিদেশে চলে যায়, আবার মতিয়রে কিভাবে বলছে যে মাথা নাড়া করে আখাউড়া বন্দর দিয়ে চলে গেছে, কিভাবে যায়, এটা তো আমার বোধগম্য না। জি, সেটি একটু খুরশিদ আলম সিস্টেমিক প্রবলেম, ওনাকে যুক্ত করে নিতে চাই। জনাব খুরশিদ আলম, আপনার কাছ থেকেই বরং একটু জানি, যেহেতু আপনারা তো এই অনুসন্ধানে কাজ করে থাকেন, কি করে আসলে এনারা বাইরে চলে যান, এর পেছনে কি কোনো নেটওয়ার্ক কাজ করে, বা
কিংবা যার ভিত্তিতে এসব অবৈধ সম্পদ তারা গড়ে তুলেছেন এবং ভোগ করছেন, আবার যখনই দুদকের মতো দুদকের মতো প্রতিষ্ঠান অভিযোগ গঠন করে তখনই তারা পালিয়ে যান। এর পিছনে আর কত বড় শক্তি বা সিন্ডিকেট রয়েছে বলে আপনার অভিজ্ঞতা বলে? জি, আপনাকে ধন্যবাদ ম্যাম। দেখুন, মতিউর ব্যানার্জির এরা বাইরে চলে গিয়েছে কিনা অফিসিয়ালি আমাদের কাছে কোনো রেকর্ড নাই, অফিসিয়ালি সেটা আমরা জানি। এটা আমরা পত্র পত্রিকায় লোককে আমরা শুনেছি, আমরা জানছি। তো আমরা যখনই দেখছি যে লোকটি চলে যাওয়ার সম্ভাবনা আছে দেশের বাইরে, তখনই কিন্তু আমরা আদালতে আবেদন করি ট্রাভেল ব্যানের জন্য, যে উনি যেন বিদেশ যেতে না পারেন। দুর্নীতি দমন কমিশন কিন্তু যা খুশি তা করতে পারবে না, তাকে আইনের বিধিবিধান, উচ্চতর আদালতের রায় সিদ্ধান্ত আলোকে কাজ করতে হবে। আমাদের আপিল বিভাগ বলে দিয়েছে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আপনি একটা লোককে আটকাতে পারবেন। ওনারা 8টা ক্রাইটেরিয়া দিয়েছে। আমি যখন একটা লোকের ট্রাভেল তখন অবভিয়াসলি আমাকে ক্রাইটেরিয়ার মধ্যে এবং আমাকে সেই বিধিটা মেনে চলতে হবে। আমি এই রায়টি হয়েছে সেপ্টেম্বর 2021, এক্সহস্টিভ জাজমেন্ট এবং মাননীয় বিচারপতি মহোদয় সবকিছু বিচার বিবেচনা করে 8টা ক্রাইটেরিয়া দিয়েছে। কাজেই কমিশন চাইলেই ওকে করতে পারবেন। কমিশন তার বিধিবিধান উচ্চতর আদালতের রায়ের আলোকেই হিসেব করে থাকে। দেখুন, মতিউরের একটা কথা আমি আপনাকে বলি, মতিউরের ইনকোয়ারির সিদ্ধান্ত হয়েছে গতকাল বিকেলে, হ্যাঁ, এবং আজকে ট্রাভেল ব্যান চাওয়া হয়েছে। এবং আজকে আমরা একটা খবরের কাগজে দেখলাম দৈনিক কালের, এতে কি আমরা খুরশিদ আলম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের সহকর্মী সুশান্ত সিনহা কিছুক্ষণ আগে বললেন যে মতিউরের সম্পর্কে এর আগে যে 4টি অভিযোগ এসেছিল সেইখানে কিন্তু বলা হয়েছিল যে ওনাকে বলা যেতে পারে যে ছেড়ে দেওয়া হয়েছিল, যে ওনার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। কোনো ধরনের দুর্নীতির অভিযোগ আগে পাওয়া গেল না, হঠাৎ করে আসলে এই দুর্নীতির অভিযোগ তার কিছুদিন পরেই আবার চলে আসলো। এই অর্থ সম্পদ অনিয়ম দুর্নীতি তো তিনি একদিনে করেননি, তাহলে আগের অভিযোগগুলি থেকে কিভাবে তিনি মুক্তি পেয়ে গেলেন? শুনেন ম্যাডাম, আপনি একটা প্রশ্ন আমার শেষ করতে হলে বাকি প্রশ্ন দিবেন। সব প্রশ্ন যদি একসঙ্গে করেন, সময় খুব কম, কারণ প্রশ্ন অনেক, তাইলে আপনি সময়টা বেশি নেওয়া উচিত ছিল। শুনেন, আমার যদি মতিউর পালিয়ে যেয়ে থাকে, আমরা অফিসিয়ালি জানি না, ভারতবর্ষের সঙ্গে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, বহির্গত সমর্পণ, এবং বঙ্গবন্ধুর খুনিকেও কিন্তু এক্সট্রাডিশন ট্রিটির আওতায় ব্যাংকক থেকে, থাইল্যান্ড থেকে বাংলাদেশে এনে এক্সট্রাডিশন ট্রিটি আছে। এখানে ভয় পাওয়ার কিছু নাই। পি.কে হালদার পালিয়ে গিয়েছিল, কিন্তু পি.কে হালদার দুর্নীতি দমন কমিশনের তথ্যের ভিত্তিতেই কলকাতায় এসে অ্যারেস্ট হয়েছে। কাজেই মতিউর চলে গিয়েছে, সব শেষ হয়ে গেল, এই ধরনের চিন্তা ভাবনা করাটা আপনি ঠিক না। কারণ আমাদের হাতে আইন আছে, ইন্টারন্যাশনাল ট্রিটি আছে, এক্সট্রাডিশন ট্রিটি আছে। কাজেই তাতে সে যদি যেই থাকে, আমি জানি না, যদি আপনার কথাটা সত্য বলে ধরিনি, অবভিয়াসলি আমরা সেই ধরনের স্টেপ নিব। ওনাকে দেশে চেষ্টা করলো। যেই প্রশ্নটা আপনার সাপ্লিমেন্ট করলেন, 3টে ইনকোয়ারি হয়েছে, 3টে ইনকোয়ারিতে কোনো প্রমাণ হয়েছে কিনা সেটা তো আপনি জানেন না। ওই ইনকোয়ারিতে কি হয়েছে, একটা ইনকোয়ারি হয়ে যদি ইনকমপ্লিট আকারে বসে থাকে, সেটা সাবসিকুয়েন্ট তার ডেভেলপমেন্ট কি এটা দেখার জন্য ওই ইনকোয়ারি অফিসারকে ওয়েট করতে হয়, এবং সেটা ফর দ্য টাইমিং সেটা নথিভুক্ত রাখা হয়। তার মানে এটা না যে উনি ওখান থেকে অব্যাহতি পেয়ে গেছে। এই জিনিসগুলো আসলে যদি আপনি আইনগতভাবে না দেখেন, তাইলে এমনি কথা বলে তো লাভ নেই। প্রত্যেকটা জনাব খুরশিদ আলম, আপনার কাছে একটা জিনিস সুশান্ত, আপনি আইনের কথা বলছেন, এগুলো হচ্ছে সভ্য সমাজে এই সমস্তই হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে বেনজিরের ক্ষেত্রে কিংবা মতিউরের ক্ষেত্রে, তাদেরকে আইনের কোনো বালাই আছে? যেমন ধরেন, উনি যে শেয়ার ব্যবসা করছেন, সরকারি কর্মকর্তারা যদি শেয়ার ব্যবসা করতে হয় গভর্নমেন্টের পারমিশন লাগে, সেটা কি নিয়েছেন উনি প্রকাশ্যে বলছেন যে উনি একটি কোম্পানিতে কনসালটেন্সি করে 8 টাকার শেয়ার কিনে 54 টাকা বিক্রি করেছেন। এটা পুরোপুরি কারসাজি। সেটার জন্য কিন্তু গুজবের প্রতিরোধকারী সেল আছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের, সেটা কি অ্যাপ্লাই হয়েছে? উনি বলছেন যে কিভাবে তিনি দুর্বল মৌলভিত্তির কোম্পানির মালিকদেরকে বুঝিয়ে কনসালটেন্সি করে তার লুফলস দূর করে সেখান থেকে তিনি কামাই করেছেন শত কোটি টাকা। এগুলো সবই তো আইনের ব্যত্যয়, কিন্তু সেখানে তো কোথাও কোনো প্রয়োগ হলো না। এবং দুদকের সচিবই বলছেন তার আগের 4টাতে তদন্তে পাওয়া যায়নি, মানে এগুলোতে পাওয়া যাবে না বিষয়টা তা না, একই জিনিস তো হচ্ছে। আইনের প্রয়োগ কোথায়? না, আপনি তো প্রশ্ন করলেই হবে না, আমাকে তো শুনতে হবে। মিস্টার সুশান্ত, আপনি 24 ঘন্টার মধ্যে সব রেজাল্ট চান? উইদিন 24 আওয়ার্স ইনকোয়ারির অর্ডার হয়েছে, 24 ঘন্টাও তো হয়নি।
আপনি ইনকোয়ারি শুরু হয়েছে, টিম গঠন হয়েছে, প্রথম স্টেপে পরদিন অন দ্য ফলোইং ডে তার ট্রাভেল ব্যান করা হয়েছে। আর আপনি যদি সবকিছু জানতে চান, এটা না, নিশ্চয় না। কোনো সংস্থা না, আমাদের আস্থা আছে, আপনার উপর আস্থা আছে, আপনাদের সংগঠনের উপরে, সংস্থার উপরে, কিন্তু আমরা দেখছি যে বাচ্চুর ক্ষেত্রেও কিন্তু একই হলো, বেসিক ব্যাংকের ক্ষেত্রে, বেনিফিটের ক্ষেত্রে একই হলো। সুশান্ত, জনাব খুরশিদ আলম, আপনি যদি একটু ছোট করে এটি শেষ করতেন যে আপনার প্রথম কথাটি যেখানে ছিল যে এটি তো আসলে একদিনে হয়নি, একদিনে হয়নি, তাহলে দুদকের কাছে এই তথ্যগুলো কিভাবে পৌঁছায়, কখন পৌঁছায়? যখন পৌঁছায় ততক্ষণে তো আসলে আমরা এদের প্রত্যেককেই দেখেছি যে তারা আসলে দেশ ছেড়েছেন, পালিয়ে গেছেন, তারা সেই সুযোগটি পেয়েছেন, সময়টি পেয়েছেন। শুনেন, দেখুন, একটা তথ্য যখন দুর্নীতি দমন কমিশন পায়, সেই তথ্যটা দুর্নীতি দমন কমিশনকে যাচাই করতে হয়। অথেন্টিসিটি অফ দি ইনফরমেশন দ্যাট হ্যাজ টু বি এক্সামিন। আমি একটা তথ্য পেলেই হবে না, এই তথ্যটার অথেন্টিসিটি দুদককে এক্সামিন করতে হবে। দুদক সেই অথেন্টিসিটি এক্সামিন করে তারপরে দেখতে হবে তার এটা ধর্তব্যের মধ্যে আসে কিনা। ধর্তব্যের মধ্যে যদি আসে, তখন দেখতে হবে যেই ধর্তব্যের মধ্যে যেই ধারায় আসলো সেই ধারার উপাদানগুলো আছে কিনা। এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার। আর যে ইনকোয়ারি গতকাল টিম গঠন হয়েছে, আপনি আই থিঙ্ক উইদিন 1 মান্থ অথবা 2 মান্থসের মধ্যে আপনি এখানে রেজাল্ট পাবে, একটা কিছু তো আসবেই। আর আগের যে তদন্ত হয়নি কখনো, আগে সেটা ছিল ইনকোয়ারি, সেই কেন ক্লোজ হলো, কি কারণে ক্লোজ, আপনি সব জানতে পারবেন। একটু ধৈর্য ধরেন, একদিনের মধ্যে বিচার হয় না। বেনজির কিংবা বাচ্চু, ওনাদের ক্ষেত্রে আসলে কতদিন সময় লাগবে? কারণ এগুলোর তো বেশ সময় পার হয়েছে। বাচ্চুর বিরুদ্ধে তো অলরেডি চার্জশিট হয়ে গেছে, আদালতে মামলা আছে, অভিযোগ গঠনের জন্য আছে, হয়ে গেছে, এবং তিনিও দেশের বাইরেই আছেন। উনি কোথায় আছে? আদালতের ওয়ারেন্ট আছে ওনার বিরুদ্ধে, ওয়ারেন্ট আছে অলরেডি, চার্জশিট হয়ে মামলা কগনিজেন্স নিয়ে অভিযোগ গঠন পর্যায়ে আছে। এখন এই পুরো বিষয়টি বিচারের আওতায় আছে। আর বেনজিরের বিষয়টি অনুসন্ধান চলছে এবং সর্বশেষ আপডেটটা তো জি হবে না। শুনেন, বিচার পেতে হলে সময় লাগে এবং আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনার পেশেন্স থাকতে হবে। রাতারাতি কোনো বিচার হয় না, একটু ধৈর্য ধরুন। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আব্দুল মান্নান রয়েছেন। জনাব আব্দুল মান্নান, বিচার পেতে হলে আমাদেরকে পেশেন্স রাখতে হবে, সময় রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। এই কথাগুলোর পর আমরা তো আসলে অনিয়ম দুর্নীতি কমতে দেখছি না, বরং সেটা বাড়তে দেখছি। ক্ষমতাকে ব্যবহার করতে দেখছি, প্রশাসনকে ব্যবহার করতে দেখছি, রাজনৈতিক সংশ্লিষ্টতাও আমরা একই সাথে দেখতে পাচ্ছি। ভালো উদাহরণ তাহলে কেন তৈরি করা যাচ্ছে না? বিচার ব্যবস্থার উপরে কেন তাহলে দিন শেষে একটি সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না? এখানে কি শুধু কোনো দীর্ঘসূত্রিতার কারণ আপনার কাছে কি মনে হয় যে দীর্ঘসূত্রিতা একটি বড় কারণ? ধন্যবাদ। আসলে আমরা জাতি হিসেবে খুবই ধৈর্যশীল জাতি, এটা একটা বলতেই হবে। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর আপনি দিবেন না, যে কেউ দিতে পারে, সুশান্ত দিতে পারে। ব্যাংকে যদি আপনি 50,000 টাকার একটা চেক দেন, আপনার একটা আইডি কার্ড দিতে হবে। 1 লাখ টাকার চেক দিলে আগের দিন বলে আসতে হবে, বা আপনাকে নিজে যেতে হবে। কি উপায়ে, কোন জাততে হাজার হাজার কোটি টাকা বেনজির ব্যাংক থেকে তুলে নিয়ে চলে গেল, এইটা আমার কাছে এখনো রহস্যজনক। কেন ওই ব্যাংককে আপনি বা দুদক বা আইন, কেন তাদেরকেও আপনার আইনের আওতায় আন, এটা একটা জিনিস। দ্বিতীয়টা হচ্ছে, এই যে বেনজির বলেন আর পিকে হালদার বলেন, আর এই সম্প্রতি যাকে নিয়ে আমরা তো হইচই করছি, সকলে আমরা করছি, মিডিয়া করছেন, আজকে কথা বলছি, কালকে হয়তো আরেকজন মতিউর আসবে, এগুলো হতেই থাকবে। বাংলাদেশের সমস্যা হচ্ছে আমাদের সিস্টেমিক প্রবলেম, প্রক্রিয়াগত প্রবলেম। দিন আমরা ধৈর্য ধরবো, কিন্তু আজকে 24 জুন 2024 তারিখ, এমনও হতে পারে 2025 তারিখ 24 জুন যখন আসবে, আমি বেঁচে থাকবো কিনা জানি না, তখন মতিউর বা বেনজির বা বিকে হালদার বা বাচ্চু, তাদের যে বিচার হয়ে তাদের শাস্তি হয়েছে, এটা যদি দেখে যেতে পারি তাহলে বুঝবো আমরা খুবই ভাগ্যবান। এখন বিচার পেতে হলে হ্যাঁ সময় নেই, বিচার কোনো তাড়াহুড়ার জিনিস না। আমরা বঙ্গবন্ধুর বিচারের জন্য দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছি, কিন্তু বিচারটা হয়েছে। কিন্তু এইটা এমন একটা দেশ যেখানে একজন কৃষক 1000 টাকার লোন নিয়ে, ঋণ নিয়ে না দিলে তার কোমরে দড়ি পড়ে, কিন্তু একজন বেনজির, একজন বাচ্চু, একজন পিকে হালদার বা একজন মতিউর, তাদের কিছু হয় না। এরকম হাজার
শত মতিউর সেক্ষেত্রে একটু আপনার কাছে জানতে চাই, এই যে আমি যদি শুধু মতিউর রহমানের বিষয়টিই দেখি, যে মতিউর রহমান তিনি সব সরকারের সময় সর্বোচ্চ সুবিধা নিয়েছেন এবং একজন দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে নিজেকে তৈরি করতে পেরেছেন। প্রশাসনে ঠিক কোথায় গলদ রয়েছে বলে আপনি মনে করেন এই ক্ষেত্রে, যে সব সরকারের সময় তিনি এই সুবিধাটা পেয়ে গেলেন? আজকে আমার কাছে আরেকটি খবর এসছে, আমি সত্য মিথ্যা জানি না, তার সাথে হাওয়া ভবনের সাথে একটা যোগাযোগ ছিল। জি, সে কারণে আমি বললাম সব সরকারের এটা অনুসন্ধানের ব্যাপার, এটা আমার কাছে সেই অনুসন্ধান করার ক্ষমতা নেই। আসলে সরকার, আমি সবসময় বলি, সরকারের যে প্রশাসন যন্ত্র আছে, আমলাতন্ত্র আছে, শস্যের মধ্যে ওঠেনি। সব আমলারে যে খারাপ আমলা তা না, কিন্তু 10 জনে দুষ্ট কাজ করে, অন্যায় কাজ করে, কিন্তু বাকিদের 90 জনের সেটা ভারসাম্য। বাংলাদেশে এখন যেভাবে আমলা নির্ভর হয়ে গিয়েছে, প্রশাসনিক আমলা, অন্য কোনো ক্যাডারের কথা বলছি, আমি একজন শিক্ষক হিসেবে বা আমার পদের কারণে আমি পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার সময় বিভিন্ন সময় সে 81-82 সন থেকে জড়িত ছিলাম। অন্য সার্ভিসে আছে সে প্রশাসনিক আমলা হতে চায়, কেন হতে চায়? কোনো প্রশাসনিক আমলা কিন্তু ভাগ্য খারাপ না হলে কোনোদিন অবসরে যায়। অনেক ধন্যবাদ। আমাদের সাথে সুশান্ত রয়েছেন, শেষ প্রশ্নটি সুশান্ত কাছে করতে চাই। সুশান্ত, আমরা দেখেছি যেটা বলছিলেন আমাদের সাথে আইনজীবী জনাব খুরশিদ আলম, যে একটু সময় লাগে, এই যে দুদকের একটু সময় লাগার বিষয়টি, অভিযোগ করা, খতিয়ে দেখা, তদন্ত করা, এতে কি আপনার কাছে মনে হয় যে এই দীর্ঘসূত্রিতাটি আসলে জটিলতা তৈরি করছে যারা অভিযুক্ত তাদেরকে ধরার ক্ষেত্রে? অবশ্যই দীর্ঘসূত্রিতা যে বিচারহীনতায় আরেকটা নাম, সেটি আমরা আমাদের স্যার তো আছেন না এখানে, ওনারা ভালো বলতে পারবেন। কারণ আমরা জানি যে বিশ্বব্যাপী এটা হয় যে বিচার দেরিতে হওয়া মানেই বিচারের ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে যাবে, কখনো কোনো বিচার না হওয়ার। দুদকের আইনজীবী যে কথাগুলো বললেন সে সাথে আমি অনেকগুলো বিষয়ে আমি একমত পোষণ করি না। আর স্যার যেটি বললেন আমলারা কেন এরকম, আমলাতন্ত্র তো ভারতেও আছে, পাকিস্তানেও আছে, দুনিয়ার সব দেশেই আছে। আমলারা থাকবেন, তারা দেশের জন্য কাজ করবেন, খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে জবাবদিহিতাটা আছে কিনা। এখনকার আমাদের আমলারা তারা ইহকাল পরকালের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এই চাকরিকালীন সংস্থায় পেয়ে যাচ্ছে। যেমন আমলারা অবসরে যাওয়ার আগে, একদিনের আগে হলে তারা সেক্রেটারি হচ্ছেন, কেউ আবার সিনিয়র সেক্রেটারি হিসাবে তারা রিটায়ারমেন্টে যাচ্ছেন। রিটায়ারমেন্টে তারা কিন্তু কাজের যে বাড়িতে যারা কাজ করেন, সেই কাজের বুয়া আমরা যাদেরকে বলি, তাদেরও বেতন কিন্তু তারা পান, সচিবরা পায়। এরপরে কি হয়? এরপরে তারা চুক্তিভিত্তিক নিয়োগে আবার 2-3-4 বছর কাজ করেন। তারপরে কি হয়? চুক্তিভিত্তিক আবার রিনিউ হচ্ছে। রিনিউ হওয়ার পরে কি হয়? বলতেই পারি যে আমাদের আসলে সিস্টেমটিতেই গলদ আছে, এবং সেটিকে আমরা পাশের দেশের যেমন সিবিআই কে দেখি যে তারা খুব দ্রুত যার বিরুদ্ধে অভিযোগ তাকে তার সব দিক থেকে তাকে ঘিরে ফেলা হয় এবং তার দেশের বাইরে যাওয়া সমস্ত কিছু বন্ধ করে ফেলা হয়। সেইটি আমাদের দেশে আসলে কবে হবে? নিশ্চয়ই কোনো একটা সময় হবে, আমরা সেই আশা রাখছি। অনেক ধন্যবাদ সুশান্ত, এবং একই সাথে আব্দুল মান্নান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আলোচনায় যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান, দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এবং আমাদের সহকর্মী সুশান্ত সিনহা। এই ছিল আজকের সংবাদ যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।